সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে পড়ছিলাম আফ্রিকা মহাদেশ। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ছিলাম। পেজ 192, লাস্ট পার্ট, পেজ 192। প্রশ্ন 11, আফ্রিকা মহাদেশের হ্রদগুলির বিবরণ দাও। উত্তর: আফ্রিকার বিভিন্ন অংশে অনেক হ্রদ আছে। এখানকার হ্রদগুলিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যথা: 1, পেজ 193, 1. পার্বত্য অঞ্চলের সুপেয় জলের হ্রদ। ইথিওপিয়ার পার্বত্য অঞ্চলের টানা, আবায়া, চামু, শালা, ল্যাঙ্গানা প্রভৃতি হ্রদ। এর কিছুটা দক্ষিণে নিরক্ষরেখার কাছাকাছি ব্র্যাকেটে অ্যালবার্ট এডওয়ার্ড হ্রদের পূর্ব দিকে ব্র্যাকেট ক্লোজড আফ্রিকার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সুপেয় জলের হ্রদ ভিক্টোরিয়া। 2. বি. জাম্বিয়ার পার্বত্য অঞ্চলে ব্যাংউইলু নামে আরেকটি হ্রদ আছে। 2 নম্বর, গ্রস্ত উপত্যকার সুপেয় জলের হ্রদ। আফ্রিকার পূর্বভাগের বৃহৎ গ্রস্ত উপত্যকায় অনেকগুলি দীর্ঘাকৃতির হ্রদ আছে, যেমন টাঙ্গানিকা, তুর্কানা ব্র্যাকেটে রুডলফ, কিওগা, কিভু, মালাউই, অ্যালবার্ট এডওয়ার্ড প্রভৃতি। 3 নম্বর, মরুভূমির লবণাক্ত জলের হ্রদ। 1. সাহারা মরুভূমির দক্ষিণের চাড হ্রদ। বি. উত্তর পশ্চিমে অ্যাটলাস পার্বত্য অঞ্চলেও অনেক লোনা জলের হ্রদ আছে। এগুলিকে বলে শর্টস, স তালিবস্য টয় হসন্ত দন্তেশ্ব। আরবি শব্দ শর্ট এর অর্থ লোনা জলের হ্রদ। এরপরে জেনে রাখো, বক্সের ভেতর আছে, চাড হ্রদে অনেকগুলি ছোট নদী এসে পড়েছে। এর মধ্যে ছারি, CHARI নদীটি সবচেয়ে বড়। প্রশ্ন 12, নীল নদের গতিপথ সম্বন্ধে সংক্ষেপে লেখো। 1 নম্বর, বিশ্বের বৃহত্তম নদী নীল নদ। এর দৈর্ঘ্য 6650 কিলোমিটার। 2. হোয়াইট নীল ও ব্লু নীল এই 2 ধারার মিলিত প্রবাহ নীল নদের সৃষ্টি করেছে। 3. হোয়াইট নীল নদীটি টাঙ্গানিকা হ্রদের 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত বুরুন্ডির উচ্চভূমি থেকে উৎপন্ন করে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। 4. অন্যদিকে ব্লু নীল নদীটি ইথিওপিয়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে উত্তরে কিছুটা প্রবাহিত হওয়ার পর সুদানের খার্টুম শহরের কাছে হোয়াইট নীলের সঙ্গে মিলিত হয়েছে। 5. এরপর মিশরের মরুভূমির মধ্য দিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে কায়রোর কাছে 7টি ধারায় ভাগ হয়ে এক বিশাল বদ্বীপ সৃষ্টি করে নীল নদ ভূমধ্য সাগরে পড়েছে। প্রশ্ন 13, নীল নদ ও কঙ্গো নদীর গতিপথের গুরুত্বপূর্ণ শহরগুলির নাম লেখো। 2 কলম করেছে, নদী আর গুরুত্বপূর্ণ শহর। নদীর নিচে নীল নদ। 1 নম্বর গুরুত্বপূর্ণ শহরে 1 নম্বর নীল নদের গুরুত্বপূর্ণ শহর। 1. কায়রো ব্র্যাকেটে মিশরের রাজধানী। 2. আলেকজান্দ্রিয়া। 3. খার্টুম সুদানের রাজধানী। 4. পোর্ট সৈয়দ। 5. থিবস। 6. আটবারা। 7. ওয়াদি হালফা। 8. ড্যামিয়েটা প্রভৃতি। এরপরে 2 নম্বর নদী কঙ্গো নদী। গুরুত্বপূর্ণ শহর। 1. কিনশাসা, কঙ্গো গণপ্রজাতন্ত্রের রাজধানী, ব্র্যাকেটে দেওয়া আছে। 2.
বান্ডাকা, 3 ব্রাজাভিল, 4 কিসাঙ্গানি প্রভৃতি। এরপরে প্রশ্ন 14, আফ্রিকার জলবায়ুর ওপর অক্ষাংশের প্রভাব কতখানি? আফ্রিকা মহাদেশ 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় এই মহাদেশের বেশিরভাগ অঞ্চলই গ্রীষ্মপ্রধান উষ্ণমণ্ডলের মধ্যে পড়েছে। আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে নিরক্ষরেখা চলে যাওয়ায় প্রায় সারা বছর এই মহাদেশে লম্বভাবে সূর্যকিরণ পড়ে। এর ফলে এই মহাদেশের বেশিরভাগ অঞ্চলে প্রায় সারা বছরই উষ্ণ তাপমাত্রা বিরাজ করে। অন্যদিকে আফ্রিকা মহাদেশের উত্তর অংশ দিয়ে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণ অংশ দিয়ে মকরক্রান্তি রেখা চলে গিয়েছে। এর ফলে আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখার নিকটবর্তী বেশিরভাগ অংশ উষ্ণমণ্ডলে এবং কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার নিকটবর্তী উত্তর ও দক্ষিণ ভাগের কিছু অংশ নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে পড়েছে। প্রশ্ন 15, আফ্রিকার জলবায়ু নিয়ন্ত্রণে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। 1. আফ্রিকার যেসব অঞ্চলের পাশ দিয়ে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়েছে সেখানে শুষ্ক জলবায়ু বিরাজ করে, ফলে সৃষ্টি হয়েছে মরুভূমি। যেমন উত্তর পশ্চিম উপকূলের পাশ দিয়ে প্রবাহিত শীতল ক্যানারি স্রোতের প্রভাবে সংলগ্ন অঞ্চলে শুষ্ক সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে। 2. একইভাবে আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলের পাশ দিয়ে প্রবাহিত শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে সংলগ্ন অঞ্চলে কালাহারি ও নামিব মরুভূমি সৃষ্টি হয়েছে। অপরদিকে 3 নম্বর, উষ্ণ গিনি স্রোত ও মোজাম্বিক স্রোতের প্রভাবে গিনি উপকূলে এবং আফ্রিকার পূর্ব উপকূলে যথেষ্ট বৃষ্টিপাত হয়। অভগ্ন উপকূল ভাগ থাকায় সমুদ্র স্রোত দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, তাই সমুদ্র স্রোত মহাদেশের অভ্যন্তরের জলবায়ুতে বিশেষ প্রভাব ফেলে না। এরপরে আরো জানো, বক্সের ভেতরে আছে জলবায়ুর নিয়ন্ত্রক। এটা 4টে ভাগে ভাগ করেছে, লাইন টেনে অ্যারো মার্ক দিয়ে। অক্ষাংশগত বিস্তার, উচ্চভূমির প্রভাব, সমুদ্র স্রোতের প্রভাব, আয়ন বায়ুর প্রভাব। প্রশ্ন 16, আফ্রিকা মহাদেশের উপকূলের সমান্তরালে প্রবাহিত সমুদ্র স্রোতগুলি কি কি? উত্তর, আটলান্টিক মহাসাগরের প্রধান সমুদ্র স্রোতসমূহ: 1. উত্তর পশ্চিম উপকূলের সমান্তরালে প্রবাহিত শীতল ক্যানারি স্রোত। 2. উত্তর পশ্চিমে গিনি উপকূলের সমান্তরালে প্রবাহিত উষ্ণ গিনি স্রোত। 3. দক্ষিণ পশ্চিম উপকূলের সমান্তরালে প্রবাহিত শীতল বেঙ্গুয়েলা স্রোত। এরপর ভারত মহাসাগরের প্রধান সমুদ্র স্রোতসমূহ: 1. উত্তর পূর্ব উপকূলের সমান্তরালে প্রবাহিত উষ্ণ সোমালি স্রোত। 2. উত্তর পূর্ব উপকূলের সমান্তরালে প্রবাহিত দক্ষিণ নিরক্ষীয় স্রোতের শাখা উষ্ণ মৌসুমী স্রোত। 3. দক্ষিণ পূর্ব উপকূলে মাদাগাস্কার দ্বীপের পাশ দিয়ে প্রবাহিত দক্ষিণ নিরক্ষীয় স্রোতের 2টি শাখা উষ্ণ মোজাম্বিক স্রোত ও উষ্ণ মাদাগাস্কার স্রোত। 4 নম্বর, দক্ষিণ পূর্ব উপকূলের সমান্তরালে প্রবাহিত মোজাম্বিক স্রোত এবং মাদাগাস্কার স্রোতের মিলিত শাখা আগুল শাহ স্রোত। প্রশ্ন 17, আফ্রিকা মহাদেশের ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে মরুভূমি সৃষ্টির কারণ কি? উত্তর, আফ্রিকা মহাদেশের সমগ্র উত্তরাংশ জুড়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা, আর এই মহাদেশের দক্ষিণাংশে আছে কালাহারি মরুভূমি। 2টি মরুভূমি আফ্রিকা মহাদেশের ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত।
এর কারণ দুটি মরুভূমি আয়ন বায়ুর গতিপথে অবস্থিত, আর আয়ন বায়ু উপক্রান্তীয় উচ্চ চাপ বলয় ব্র্যাকেটে উচ্চ অক্ষাংশ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ব্র্যাকেটে নিম্ন অক্ষাংশের দিকে প্রবাহিত হওয়ার সময় অপেক্ষাকৃত শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে বয়ে যায় বলে ক্রমশ উষ্ণ হয় এবং তার জলীয় বাষ্প গ্রহণ ও ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। জলীয় বাষ্পর পরে ব্র্যাকেটে আছে ত্যাগের পরিবর্তে গ্রহণ ও ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। এজন্য আয়ন বায়ুর গতিপথে সাধারণত বৃষ্টিপাত হয় না। প্রশ্ন 18, আফ্রিকা মহাদেশের উষ্ণতার বৈচিত্র্য আলোচনা করো। উত্তর 1 নম্বর, জুন জুলাই মাসে আফ্রিকার উত্তরাংশে গ্রীষ্মকাল বিরাজ করে। এই সময় সাহারা মরু অঞ্চলে উষ্ণতা থাকে গড়ে 32 ডিগ্রি সেলসিয়াস। মহাদেশের দক্ষিণাংশে তখন শীতকাল এবং তাই দক্ষিণ পূর্ব প্রান্তের ড্রাকেন্সবার্গ পর্বতে উষ্ণতা থাকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। 2. ডিসেম্বর জানুয়ারি মাসে আফ্রিকার উত্তরাংশে শীতকাল এবং দক্ষিণাংশে গ্রীষ্মকাল থাকে। এই সময় উত্তরাংশে সাহারা মরু অঞ্চলে উষ্ণতা থাকে গড়ে 4 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণাংশে 21 ডিগ্রি সেলসিয়াস। আফ্রিকার উত্তরাংশ দক্ষিণ গোলার্ধে এবং দক্ষিণাংশ আফ্রিকার উত্তরাংশ উত্তর গোলার্ধে এবং দক্ষিণাংশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় এই মহাদেশে বছরে 2 বার গ্রীষ্মকাল ও 2 বার শীতকাল হয়। প্রশ্ন 19, আফ্রিকা মহাদেশের বৃষ্টিপাতের বৈচিত্র্য আলোচনা করো। 1. আফ্রিকার মধ্যভাগ নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে ওই অংশে সারা বছরই প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়। এখানে বার্ষিক বৃষ্টিপাত হয় গড়ে 150 সেন্টিমিটারের বেশি। 2. নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রমশ উত্তরে ও দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। সাহারা ও কালাহারি মরু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত হয় গড়ে 15 সেন্টিমিটার বা তারও কম। এর মধ্যে কোনো কোনো অংশে পরপর 2-3 বছর বৃষ্টিপাতই হয় না। 3 নম্বর, আফ্রিকার পূর্ব উপকূলে আর্দ্র মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়। প্রশ্ন 20, আফ্রিকার মৌসুমী অরণ্য সম্পর্কে লেখো। অবস্থান: আফ্রিকা মহাদেশের পূর্বভাগে মোজাম্বিক, তানজানিয়া, কেনিয়া, সোমালিয়া প্রভৃতি দেশের পূর্ব উপকূলে এই অরণ্য দেখতে পাওয়া যায়। উদ্ভিদ: কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে সেগুন, শাল, গামার, চাপলাস, চন্দন, হলক, আর বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে রোজউড, মেহগানি, লোহা কাঠ, নিম, পলাশ, মহুয়া, শিমুল, বাঁশ, বেত জন্মায়। এছাড়া আম, জাম, কাঁঠাল জাতীয় ফলের গাছও জন্মায়। বৈশিষ্ট্য: 1. এখানকার গাছের পাতা শীতকালে ঝরে যায়। 2. বৃক্ষের কাঠ আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত হয়। 3. বনভূমি ঘন নয়, ইতস্তত বিক্ষিপ্ত। 4. একই প্রজাতির গাছের একত্র সমাবেশ দেখা যায়। 5. সহজে বনভূমিতে প্রবেশ করা যায় কারণ তলদেশ লতা গুল্মহীন বলে পরিষ্কার। প্রশ্ন 21, আফ্রিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। উত্তর: 1. আফ্রিকার মধ্যভাগে নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে ব্র্যাকেটে কঙ্গো অববাহিকা এবং গিনি উপকূলে মধ্যে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। 2. এখানে সারা বছরই উষ্ণতা বেশি, ব্র্যাকেটে গড় বার্ষিক উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়, ব্র্যাকেটে গড় বার্ষিক বৃষ্টিপাত 150 সেন্টিমিটারেরও বেশি। প্রায় প্রতিদিনই অপরাহ্নে মুষলধারে বৃষ্টিপাত হয়, এজন্য একে বলে 4 o'clock রেন।
3 নম্বর, এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে। উষ্ণতা বেশি এবং বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে আবহাওয়া বেশ ভ্যাপসা, অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর। প্রশ্ন 22, আফ্রিকার উষ্ণ মরু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। উত্তর: 1. আফ্রিকা মহাদেশের উত্তরাংশে সাহারা এবং দক্ষিণাংশে কালাহারি ও নামিব মরুভূমি অঞ্চলের জলবায়ু অত্যন্ত শুষ্ক ও চরম ভাবাপন্ন। 2. ভূমি বালিঢাকা ও পাথুরে, আকাশ মেঘমুক্ত ও বাতাসে জলীয় বাষ্প খুব কম। এই 3টি কারণে এখানে দিনের বেলা উষ্ণতা যেমন বেড়ে যায়, তেমনি রাতের বেলা উষ্ণতা দ্রুত হ্রাস পায়। 3. শীতকাল ও গ্রীষ্মকালের মধ্যে উষ্ণতার পার্থক্য খুব বেশি। 4. গ্রীষ্মকালে দিনের সর্বোচ্চ উষ্ণতা 55 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। 5. এখানে বৃষ্টিপাত খুব কম, বছরে 15 সেন্টিমিটার বা তারও কম। কোনো কোনো জায়গায় একটানা 3-4 বছর বৃষ্টিপাত হয় না। প্রশ্ন 23, কঙ্গো অববাহিকায় ঘন বনভূমি সৃষ্টির কারণ কি? আফ্রিকার মধ্যভাগে অবস্থিত কঙ্গো অববাহিকা অঞ্চল নিরক্ষীয় জলবায়ুর প্রভাবাধীন। এই অঞ্চলে সারা বছরই সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানে সারা বছরই একটি মাত্র ঋতু বিরাজ করে, উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু, এবং বার্ষিক উষ্ণতার পরিমাণ থাকে 25 to 27 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই অঞ্চলে প্রত্যহ অপরাহ্নে প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত গড় বার্ষিক 150 সেন্টিমিটারের বেশি হয়। অত্যধিক উষ্ণতা এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদের পুষ্টির কখনো অভাব হয় না। তাই কঙ্গো অববাহিকা অঞ্চলে সৃষ্টি হয়েছে ঘন, দুর্ভেদ্য, নিরক্ষীয় চিরহরিত বনভূমি। নেক্সট পেজ 195। প্রশ্ন 24, নীল নদ অববাহিকার কৃষিকাজে অতীতে বন্যার গুরুত্ব কতখানি? অতীতে এই অববাহিকায় কৃষিকাজের জন্য নীল নদের প্লাবনের ওপর নির্ভর করা হতো। প্রতি বছর নীল নদের নিম্ন প্রবাহে প্রবল বন্যা হতো বলে নদীর দুই তীরে উঁচু স্বাভাবিক বাঁধ এবং বিস্তর উর্বর প্লাবনভূমির সৃষ্টি হয়। গ্রীষ্মকালে প্রবল মৌসুমী বৃষ্টিপাতের জন্য ব্লু নীলে যখন জলোচ্ছ্বাস হতো, মিশরের নীল নদের নিম্ন প্রবাহে প্লাবন দেখা দিত। আগেকার দিনে এই প্লাবনের জল নদীর দুই পাড়ের বাঁধে নির্মিত সুইস গেট খুলে নিচু প্লাবনভূমিতে পাঠিয়ে দেওয়া হতো। ফলে নতুন পলি সঞ্চিত হয়ে প্লাবনভূমির উর্বরতা বেড়ে যেত, তাই প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হতো। এইভাবে প্লাবনের সাহায্যে আসোয়ান থেকে শুরু করে একেবারে মোহানা পর্যন্ত ব্যাপকভাবে কৃষিকাজ করা হতো। প্রশ্ন 25, নীল নদ অববাহিকায় কৃষিকাজে নদী পরিকল্পনার গুরুত্ব কতখানি? যেহেতু নীল নদে সারা বছর প্লাবন হয় না, তাই এর সাহায্যে সারা বছর কৃষিকাজও করা যায় না। এই অসুবিধা দূর করার জন্য নদী পরিকল্পনার আওতায় নীল নদ এবং তার কয়েকটি উপনদীর ওপর অনেকগুলি বাঁধ ও জলাধার নির্মাণ করা হয়েছে। যেমন 1. নীল নদের ওপর আসওয়ান বাঁধ এবং তার পেছনে নাসের হ্রদ। 2. ব্লু নীলের ওপর সেনার বাঁধ। 3. আটবারা নদীর ওপর খসম এল গিরবা বাঁধ প্রভৃতি। এছাড়া কেবলমাত্র কৃষিকাজের জন্যই কয়েকটি সেচ বাঁধ নির্মিত হয়েছে, যেমন 4. ডেল্টা ব্যারেজ, 5. এসনা ব্যারেজ, 6. আসিউট ব্যারেজ প্রভৃতি। এইসব বাঁধের দুপাশ থেকে অসংখ্য খাল ও শাখা খাল
খনন করা হয়েছে। এইভাবে সারা বছর ধরে খালের মাধ্যমে প্লাবনভূমিতে এবং প্লাবনভূমির বাইরে ব্যাপক সেচ কাজ সম্ভব হওয়ায় নীল নদের অববাহিকা এক কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এখানে নীল নদের অববাহিকার ম্যাপ দিয়েছে। নেক্সট পেজ, পেজ 196। প্রশ্ন 26, নীল নদ অববাহিকার জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এক নজরে নীল নদ অববাহিকার জলবায়ু সম্পর্কে নিচে সারণী আকারে আলোচিত হলো। এবারে 4টে কলম করেছে, প্রথম দুটি ছোট, তৃতীয়টি আর চতুর্থটি বড়। প্রথমটা হচ্ছে অঞ্চল, দ্বিতীয়টা বিস্তার, তৃতীয় জলবায়ুগত চরিত্র ও বিশেষত্ব, চতুর্থটা বৃষ্টিপাতের চরিত্র ও পরিমাণ। অঞ্চল, উৎস অঞ্চল। বিস্তার, বুরুন্ডির উচ্চভূমি ভিক্টোরিয়া ও সুদান পর্যন্ত। জলবায়ুগত চরিত্র ও বিশেষত্ব, নিরক্ষীয় জলবায়ু, উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের চরিত্র ও পরিমাণ, পরিচলন প্রকৃতির, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটার। নেক্সট অঞ্চল, মধ্য অববাহিকা, মালাকাল থেকে খার্টুম বিস্তার। ক্রান্তীয় সাভানা জলবায়ু, জলবায়ুর কথা বলা হয়েছে, উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের চরিত্র ও পরিমাণ, স্বল্প প্রকৃতির, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 150 সেন্টিমিটার। এরপরে ইথিওপিয়ার উচ্চভূমি, খার্টুম থেকে আসওয়ান। জলবায়ুগত চরিত্র, মৌসুমী জলবায়ু, উষ্ণতা 17 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালীন বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 সেন্টিমিটার। এরপরে নিম্ন অববাহিকা অঞ্চলের, আসওয়ান থেকে কায়রো। আর জলবায়ুগত চরিত্র হচ্ছে উষ্ণ মরু জলবায়ু, চরম প্রকৃতির, উষ্ণতা 35 to 55 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের চরিত্র পরিমাণ, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 15 সেন্টিমিটার বা তার কম। এরপরে বদ্বীপ অঞ্চল, অঞ্চলের তলায় বদ্বীপ অঞ্চল, কায়রো থেকে ভূমধ্যসাগর। এরপরে জলবায়ু হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, উষ্ণতা শীতে 4 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের চরিত্র, শীতকালীন পশ্চিমা বায়ু প্রভাবিত বৃষ্টিপাত, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 100 সেন্টিমিটার। প্রশ্ন 27, নীল নদ অববাহিকার স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। নীল নদ অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে নিচে সারণী আকারে আলোচিত হলো। 3টে কলম করেছে। অঞ্চল, উদ্ভিদের চরিত্র বা প্রকৃতি, প্রধান উদ্ভিদসমূহ। অঞ্চলে উৎস অঞ্চল, উদ্ভিদের চরিত্র চিরসবুজ গাছ, রবার, মেহগানি, রোজউড, আয়রনউড। প্রধান উদ্ভিদসমূহ তলায় এই কটার নাম আছে। তারপরে নেক্সট অঞ্চল, মধ্য অববাহিকা। উদ্ভিদের চরিত্র বা প্রকৃতি হচ্ছে সাভানা তৃণভূমি। প্রধান উদ্ভিদ এলিফ্যান্ট তৃণ। তারপরে থার্ড অঞ্চল, ইথিওপিয়া উচ্চভূমি, পাতাঝরা মৌসুমী অরণ্য, শাল, সেগুন। এরপরে অঞ্চল নিম্ন অববাহিকা, জেরোফাইট জাতীয় কাঁটা গাছ, ক্যাকটাস, বাবলা। এরপরে বদ্বীপ ভূমি, ভূমধ্যসাগরীয়, ওক, কর্ক, ম্যাপল, বিচ, জলপাই। এরপরে প্রশ্ন 28, নীল নদ অববাহিকার কৃষিজ ফসলগুলির নাম লেখো। উত্তর, নীল নদ অববাহিকায় যেসব ফসল উৎপন্ন হয় সেগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য 1 নম্বর তুলো। এখানে প্রচুর পরিমাণে উন্নত মানের দীর্ঘ আঁশযুক্ত তুলো উৎপন্ন হয়। এটি মিশর ও সুদানের প্রধান অর্থকরী ফসল। বিদেশের বাজারে এই তুলোর চাহিদা খুব বেশি। এখানকার অন্যান্য কৃষিজ ফসলের মধ্যে
এক নম্বরে তুলো ছিল, 2 নম্বর ধান, 3 গম, তারপরে 4 আখ, 5 ভুট্টা, 6 তামাক, 7 জোয়ার, 8 জব, 9 চীনাবাদাম, 10 খেজুর প্রভৃতি উল্লেখযোগ্য। নীলনদ অববাহিকার উচ্চ প্রবাহ অঞ্চলে 1 তুলো, 2 ভুট্টা, 3 চীনাবাদাম, 4 তামাক, 5 কলা, 6 কফি প্রভৃতির চাষ হয়। প্রশ্ন 29, নীলনদ অববাহিকার অস্থায়ী জলসেচ পদ্ধতি আলোচনা করো। মিশরের নীলনদের নিম্ন প্রবাহে নদীর 2 তীরে সৃষ্টি হয়েছে উঁচু স্বাভাবিক বাঁধ এবং নিচু প্লাবনভূমি। এই প্লাবনভূমি খুবই সংকীর্ণ। নদীর দুপাশে মাত্র 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। গ্রীষ্মকালে প্রবল মৌসুমী বৃষ্টিপাতে ইথিওপিয়ার উচ্চভূমিতে ব্লু নীলে যখন জলোচ্ছ্বাস হয়, মিশরের নীলনদের নিম্ন প্রবাহে তখন বন্যা দেখা দেয়। বন্যার জল নদীর দুপাড়ের বাঁধে নির্মিত স্লুইস গেট খুলে নিচে প্লাবনভূমিতে পাঠিয়ে দেওয়া হয়। এতে প্লাবনভূমিতে নতুন করে পলি সঞ্চিত হয়ে মাটির উর্বরতা বাড়ে এবং মাটি আর্দ্র হয়, ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। এইভাবে আসওয়ান থেকে শুরু করে একেবারে মোহানা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সেচ কাজ করা হয়। তবে এই পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র প্লাবনের সময় সেচ কাজ করা যায়, তাই এই পদ্ধতি একটি অস্থায়ী পদ্ধতি। প্রশ্ন 30, নীলনদ অববাহিকার স্থায়ী জলসেচ পদ্ধতি সম্পর্কে কি জানো? নীলনদের ওপর যেসব বাঁধ, জলাধার, সেচ বাঁধ আসওয়ান, আসিউট, প্রভৃতি নির্মিত হয়েছে, সেগুলির জল খালের মাধ্যমে নিয়মিত সেচ কাজে ব্যবহৃত হয়। এছাড়া প্লাবনের জল ধরে রাখার জন্য অনেক গহ্বর খনন করা হয়েছে। শুষ্ক মরশুমে যখন জলতল নেমে যায়, ওইসব খাল ও গর্ত থেকে বিশেষ পদ্ধতিতে যেমন পার্সিয়ান চাকা বা পার্সিয়ান হুইল, দোদুল্যমান ঝুড়ি, এগুলো ব্র্যাকেটে আছে, বিশেষ পদ্ধতিতে জল তুলে সেচ কাজে ব্যবহার করা হয়। এইভাবে শুধু প্লাবনভূমিতেই নয়, তার বাইরেও বহু জমিতে সারা বছর কৃষি কাজ করা সম্ভব হচ্ছে। নেক্সট পেজ 197। প্রশ্ন 31, নীলনদ অববাহিকার শিল্পসমূহের বিবরণ দাও। 2 কলমে দেওয়া হচ্ছে প্রধান প্রধান শিল্প আর শিল্প কেন্দ্র। পেট্রোকেমিক্যাল, আলেকজান্দ্রিয়া সুয়েজ, শিল্পকেন্দ্র হচ্ছে আলেকজান্দ্রিয়া সুয়েজ। রাসায়নিক সার, আসওয়ান, সুয়েজ ও এল খাটারা। লোহা ও ইস্পাত, হেলওয়ান। সিমেন্ট, হেলওয়ান। কার্পাস বয়ন, মিশরের কায়রো, মহল্লা এল কুবরা। উগান্ডার জিনজা। জলবিদ্যুৎ, মিশরের আসওয়ান, উগান্ডার জিনজা। রাসায়নিক, উগান্ডার জিনজা। চিনি, কায়রো। মাংস প্রক্রিয়াকরণ, সুদানের কোস্টি। এবারে বক্সের ভেতরে আছে আরও জানো। খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, সিগারেট, চামড়া, কাগজ, সাবান, পর্যটন, মোটরগাড়ি, নির্মাণ ইত্যাদি শিল্পও নীলনদ অববাহিকায় বিস্তার লাভ করেছে। প্রশ্ন 32, সাহারা মরুভূমির অবস্থান ও আয়তন লেখো। অবস্থান, আফ্রিকা মহাদেশের উত্তরাংশে আছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। পশ্চিমে আটলান্টিকের উপকূল থেকে পূর্বে লোহিত সাগরের উপকূল এবং উত্তরে অ্যাটলাস পর্বতমালা থেকে দক্ষিণে নাইজার উপত্যকা এবং সাহেল তৃণভূমি পর্যন্ত সাহারা মরুভূমি বিস্তৃত। সাহারা মরুভূমি আলজেরিয়া, চাড, মিশর, ইরিট্রিয়া, লিবিয়া, মালি, মরিটানিয়া, মরক্কো, নাইজার, সুদান, টিউনিসিয়া
ও পশ্চিম সাহারা দেশের ওপর দিয়ে বিস্তৃত। আয়তন: সাহারা মরুভূমির আয়তন প্রায় 65 লক্ষ বর্গ কিলোমিটার, যা ভারতের আয়তনের প্রায় দ্বিগুণ এবং ইউরোপ মহাদেশের আয়তনের প্রায় সমান। বক্সের ভেতরে আছে আরো জানো। সাহেল তৃণভূমি। সাহেল তৃণভূমি মহাদেশের সাহারা মরুভূমির দক্ষিণে সেনেগাল ব্র্যাকেটে উত্তর ভাগ, মরিটানিয়া ব্র্যাকেটের দক্ষিণ ভাগ, মালি ব্র্যাকেটে মধ্যভাগ, আলজেরিয়া ব্র্যাকেটের দক্ষিণ ভাগ, নাইজার ব্র্যাকেটের দক্ষিণ ভাগ, চাড ব্র্যাকেটে মধ্যভাগ প্রভৃতি দেশে বিস্তৃত। এই তৃণভূমি পশ্চিমে আটলান্টিক মহাসাগর থেকে পূর্বে লোহিত সাগর পর্যন্ত 5400 কিলোমিটার বিস্তৃত। এর মোট আয়তন প্রায় 30 লক্ষ বর্গ কিলোমিটার। প্রশ্ন 33, সাহারা মরুভূমির জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। সাহারা মরুভূমিকে পৃথিবীর সর্বাধিক উষ্ণতা এবং সর্বাপেক্ষা কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। 1 নম্বর, দিনে প্রচণ্ড গরম 49 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতে অস্বাভাবিক ঠান্ডা 15 ডিগ্রি সেন্টিগ্রেড এই অঞ্চলের জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। 2 নম্বর, গ্রীষ্মকালে কিছু অংশে সর্বাধিক উষ্ণতা প্রায় 58 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠে, রাতে উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে আসে। 3 নম্বর, কোনো কোনো স্থানে বছরে গড়ে 15 সেন্টিমিটার বৃষ্টিপাতও হয় না, কোথাও বা 2-1 বছরে 1 ফোঁটাও বৃষ্টিপাত হয় না। 4 নম্বর, এখানকার জলবায়ু উষ্ণ, শুষ্ক এবং চরম ভাবাপন্ন প্রকৃতির। এই অঞ্চলের ওপর দিয়ে মাঝে মাঝে উষ্ণ ধূলিঝড় প্রবাহিত হয়। আলজেরিয়াতে একে সাইমুম দন্তেশয় আকার ই ময়ুকার ম সাইমুম বলে। মিশরে একে ঘামসিন ঘামসিন এবং গিনিতে হারমাট্টান বলে হারমাট্টান। প্রশ্ন 34, সাহারা মরুভূমির অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে কি জানো? জলের অভাব ও অনুর্বর বালিময় মাটি, অধিক উষ্ণতা সাহারা মরুভূমির কৃষিকার্যের এক চিরন্তন সমস্যা। এজন্য এখানে কৃষিকাজ খুব কমই হয়। যেসব জায়গায় মরুদ্যান আছে, অর্থাৎ ভূগর্ভস্থ জলের স্তর খুব কাছে থাকে, সেখানে কূপের, নলকূপের এবং প্রস্রবণের মাধ্যমে জল তুলে তুলো, ধান, আখ, ভুট্টা, পেঁয়াজ, খেজুর, আখরোট প্রভৃতি চাষ করা হয়। ধুধু বালির মাঝে এই সরস উর্বর সবুজ উদ্ভিদে ঢাকা জায়গাটাকে বলে মরুদ্যান। প্রশ্ন 35, সাহারা মরুভূমি অঞ্চলের খনিজ সম্পদগুলি কি কি? 2 কলমে দেওয়া আছে। প্রধান প্রধান খনিজ, তারপরে উত্তোলক অঞ্চল। খনিজ তেল: আলজেরিয়ার হাসি মাসাউড, হাসি আরমেল, লিবিয়ার বেডা দাহরা প্রভৃতি। তারপরে একটা কয়লা: কেনাদসা, বেচার। তারপরে আকরিক লোহা: গারা, জেবিলেত, কেদিয়েত, ইজেল। তামা: আকজুজিত। তারপরে ম্যাঙ্গানিজ: জেবেল গুয়েতারা, বর্গের জয় একার, বয়েকার ল, গুয়েতারা, গয়ুকার অন্তস্তয় একার, তারা। জিপসাম, বর্গের জয় ইকার, প দন্তেশ্বয় আকার ম। আহগ্গার, আহ গয় হসন্ত, তারপরে গয় আকার র। খনিজ লবণ: বিমলা, তাউদেনি। বিমলা, বিলমা, বয়িকার ল মা, বিলমা। তাউদেনি, তয়াকার উ, দয়েকার নয় হস্যইকার। অন্যান্য খনিজ: টিন, নিকেল, ক্রোমিয়াম, সীসা, সোনা। প্রশ্ন 36, আফ্রিকার পশুপালন সম্পর্কে যা জানো লেখো। উত্তর: 1, আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি অঞ্চল পশুপালনে উন্নত। আফ্রিকার উত্তর প্রান্তে, প্রধানত দক্ষিণ আফ্রিকা দেশটির মালভূমি অঞ্চলে আছে ভেল্ড নামে বিস্তীর্ণ নাতিশীতোষ্ণ তৃণক্ষেত্র। এই তৃণভূমিটি সাধারণভাবে মেষচারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। 2, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য অঞ্চলের
উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে যে বিস্তীর্ণ ক্রান্তীয় তৃণভূমি আছে তাকে সাভানা তৃণভূমি বলে। সুদান, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, ইউগান্ডা, কেনিয়া, জিম্বাবুয়ে প্রভৃতি দেশের সাভানা তৃণভূমি অঞ্চলে গবাদি পশু ও শূকর পালিত হয়। পেজ 197 এখানেই শেষ হলো। এই ফাইলটি শেষ করছি, পরের অংশ পরের ফাইলে।